তোমাদের কাছে একটি অনুরোধ যে তোমরা প্রতিটা গল্প, প্রতিটা কবিতা, প্রতিটা নাটক তোমরা নিজেরা পড়ে আনন্দ উপভোগ করো। ভিডিওটিতে আমি আমার যে ভাবনা প্রকাশ করতে চলেছি সেই ভাবনাই যে তোমাদের মানতে হবে এমন কোনো কথা নেই। তাই তোমরা প্রতিটা রাইটিং নিজের মনের মতো করে পড়ে নিজে আত্মোপলব্ধি করো। সো হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে, এবং আজকের ভিডিওর টপিক হচ্ছে আজ আমরা এএস ভাটের লেখা একটা খুবই সুন্দর নোভেল পজেশন আর রোমান্স, এই নোভেলটার আজ আমরা সামারিটা আলোচনা করব এই ভিডিওতে। ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। তো শুরু করা যাক আমাদের আজকের নোভেল এএস ভাটের লেখা পজেশন আ রোমান্স। তো প্রথমেই নোভেলটা শুরু করার আগে আমাদের জানতে হবে এএস ভাট কে ছিলেন। এএস ভাটের সম্পূর্ণ নাম হচ্ছে ডেম অ্যান্টোনিয়া সুসান ডাফি, এবং যিনি পরবর্তীকালে তার বিবাহিত নাম হয় এএস ভাট হিসেবে তিনি সুপরিচিতি লাভ করেন। এবং ইনি হচ্ছেন একজন ইংলিশ ক্রিটিক, নোভেলিস্ট, পোয়েট এবং একজন শর্ট স্টোরি রাইটার ছিলেন তিনি। এবং তার লেখা বইগুলো প্রায় 30টারও বেশি ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেটেড করা হয়েছে। এবং আজকের এই যে নোভেল পজিশন আ রোমান্স, এই নোভেলটা 1990 সালে বেস্ট সেলিং নোভেলের মধ্যে একটি, এবং এই নোভেলটি প্রথম পাবলিশড হয় 1990 সালের সেপ্টেম্বর মাসে। এবং এই নোভেলের মধ্যে আমরা যে থিমসগুলো সম্পর্কে দেখতে যাব সেটা হচ্ছে কোয়েশ্চেন্স অফ ওনারশিপ, যে তখনকার সময় অর্থাৎ ভিক্টোরিয়ান এজ চলাকালীন যে একটা মানুষ যে তার নিজস্ব পজিশন মানে অর্থাৎ অধিকার, যে অধিকারের যে তার আছে না নেই, এটার উপর একটা কোয়েশ্চেন করা হচ্ছে এই নোভেলটার মধ্যে দিয়ে। অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স বিটুইন লাভার্স, এবং লাভার্সদের মধ্যে যে ইন্ডিপেন্ডেন্সের ব্যাপারটা, যে তারা কি ফ্রিলি দুটো লাভার একে অপরের সাথে থাকতে পারবে, এই যে ইন্ডিপেন্ডেন্সের ওপর একটা কোয়েশ্চেন আসে প্রায়। এবং এই নোভেলের যে প্রধান দুটো ক্যারেক্টার, প্রথম মেজর ক্যারেক্টারের নাম হচ্ছে রোল্যান্ড মাইচেল, এবং যিনি হচ্ছেন ভিক্টোরিয়ান লিটারেচারের একজন স্কলার। এবং আরেকটা মেজর ক্যারেক্টার হচ্ছে মড বেইলে, এবং যিনি হচ্ছেন একজন স্কলার, এবং তিনি ক্রিস্টাবেল লামোটে 19th সেঞ্চুরির একজন প্রমিনেন্ট পোয়েট। তার বিভিন্ন ওয়ার্কস এবং জীবন নিয়ে তিনি স্টাডি করেছিলেন। তো এবার শুরু করা যাক এএস ভাটের লেখা পজিশন আ রোমান্স। তো প্রথমেই এএস ভাটের লেখা এই যে পজিশন আর রোমান্স, এটা হচ্ছে একটা মাল্টি লেয়ার্ড ন্যারেটিভ। মানে এই নোভেলের মধ্যে আমরা অনেকগুলো ন্যারেটিভ দেখতে পাবো, তাই জন্যে মাল্টি লেয়ার্ড ন্যারেটিভ বলা হচ্ছে। এবং এই নোভেলের মধ্য দিয়ে যেটা দেখানো হবে বা রাইটার আমাদের যেটা দেখাবেন সেটা হচ্ছে যে সেই সময়কার আমলে একটা লিটারেরি মিস্ট্রি সম্পর্কে আমাদেরকে রাইটার দেখাবেন। কোন মিস্ট্রি? ভিক্টোরিয়ান লাভ স্টোরি, সেই সম্পর্কে আমাদের দেখানো হবে এই নোভেলের মধ্যে। এবং এই নোভেলের মধ্যে কিছু থিমসের মধ্যে যেমন রয়েছে লাভ, রয়েছে আইডেন্টিটি, অ্যাকাডেমিক অ্যাম্বিশন, এবং হচ্ছে দ্য টেনশন বিটুইন পাস্ট অ্যান্ড প্রেজেন্ট, এবং যেটা থ্রু টু ইন্টারকানেক্টেড টাইমলাইন্স, এবং দুটো ইন্টারকানেক্টেড টাইমলাইন্সের মধ্য দিয়ে সেটা কীভাবে পাস্ট এবং প্রেজেন্টকে ফুটিয়ে তোলা হচ্ছে সেটা আমাদেরকে দেখানো হবে। ওকে, তো প্রথমেই এই নোভেলটিকে আমরা অনেকগুলো পয়েন্টে ভাগ করেছি। প্রথম নম্বর পয়েন্ট সেটা হচ্ছে দ্য কন্টেম্পোরারি ন্যারেটিভ, যে সেই সময়কার আমলের যে কন্টেম্পোরারি ন্যারেটিভ সেটা কীভাবে দেখানো হচ্ছে, মানে দ্য প্রেজেন্ট টাইম লাইন। তো অ্যাকচুয়ালি স্টোরিটা শুরু হচ্ছে রোল্যান্ড মাইচেল নামক একজন স্ট্রাগলিং লিটারারি স্কলার, এবং যিনি কী করছিলেন, যিনি ভিক্টোরিয়ান এজের একজন খুব মহান বড় একজন কবি র্যান্ডলফ হেনরি অ্যাশ, তার বিভিন্ন ওয়ার্কস নিয়ে তিনি কাজ করছিলেন অর্থাৎ রিসার্চ করছিলেন। এবং তিনি যখন অ্যাশের এই বিভিন্ন ওয়ার্কসগুলো যখন দেখলেন, তখন দেখলেন যে তিনি তার মধ্যে কিছু অজানা লেটার্স পেয়েছেন, এবং যেই লেটার্সগুলো একটা অজানা মেয়ের উদ্দেশ্যে লেখা হয়েছিল। এবং তিনি এই সব লেটারগুলো লন্ডন লাইব্রেরি থেকে তিনি নিলেন, এবং এগুলো নিয়ে তিনি ডিপলিভাবে এটা ইনভেস্টিগেট করতে লাগলেন। এবং রোনাল্ডসের এই যে ডিসকভারি পরবর্তীকালে তাকে
মড বেইলের কাছে নিয়ে যায়। মড বেইলে হচ্ছে একজন ফেমিনিস্ট স্কলার এবং যিনি খুব এক্সপার্ট ছিলেন ক্রিস্টাবেল ল্যামোটির ওপর, অর্থাৎ যিনি একজন ভিক্টোরিয়ান পোয়েট, তার জীবনী নিয়ে এবং ওয়ার্কস নিয়ে তিনি খুব দক্ষ ছিলেন। তো এইভাবে রোল্যান্ড এবং মড তারা উভয়ে গভীরভাবে পর্যবেক্ষণ শুরু করলেন এবং তারা জানতে পারলেন যে অ্যাস এবং লামোটে এদের দুজনের মধ্যে একটা সিক্রেট রোমান্টিক রিলেশনশিপ চলছিল এবং তারা এটাও জানতে পারে যে তারা অ্যাস এবং লামোটে তারা খুব হেসিটেট করতেছিল তাদের এই সিক্রেট লাভকে সবার সামনে প্রকাশ করতে। এবং পরবর্তীকালে রোল্যান্ড এবং মড তাদেরকে ইংল্যান্ড এবং ফ্রান্সে যেতে হয় আরও কিছু লেটার্স আনকভার করতে, কিছু কবিতা আনকভার করতে এবং কিছু আর্টিফ্যাক্টস রয়েছে সেগুলো সম্পর্কে তারা পর্যবেক্ষণ করতে যাচ্ছিল এবং যেগুলো অ্যাস এবং লামোটির যে জীবন কথাকে ফুটিয়ে তুলেছিল। এবং তারা যখন এই পর্যবেক্ষণগুলো করছিল তখন আমেরিকান একাডেমিক মর্টিমার ক্রপার এবং হচ্ছে জেমস ব্ল্যাকার্ডের তারা এই যে ডিসকভারিটা তারা করেছিল রোল্যান্ড এবং মড তাদের এই যে ডিসকভারির ওপর স্টেক নেয় যে নাকি তাদেরও এতে অধিকার রয়েছে, এই বলে কন্টেম্পোরারি যে ন্যারেটিভ সেটার সমাপ্তি ঘটলো। এবার আমরা যাব ভিক্টোরিয়ান ন্যারেটিভে, মানে যেটা আমাদেরকে অতীতের কথা বলবে, অতীতের জগতে বা অতীতের টাইমলাইনে আমাদের নিয়ে যাবে। তো প্রথমেই অতীতের সময়টা শুরু হচ্ছে এরকমভাবে যে রান্ডলফ হেনরি অ্যাস তিনি একজন হাজবেন্ড ছিলেন। কার হাজবেন্ড ছিলেন? এলিন অ্যাসের হাজবেন্ড ছিলেন তিনি, কিন্তু তিনি লামোটে তার উপর ইমোশনালি তিনি ভালোবাসায় পড়ে যান এবং এই দুই কবি লামোটে এবং অ্যাস তারা একটা লিটারেরি ইভেন্টে দেখা হয় একে অপরের সাথে এবং তারা তাদের সিক্রেটিভ যে লাভ অ্যাফেয়ার সেটা আস্তে আস্তে তারা সেটাকে চালিয়ে নিয়ে যেতে থাকে এবং তাদের এই যে রিলেশনশিপ যেটা সেই সময়কার আমলে যে সোসাইটাল নর্ম সেটার বিরুদ্ধে ছিল এবং লামোটে তিনি হচ্ছে তার কম্পেনিয়ন ব্ল্যাঞ্চে গ্লোভার তার সাথেও তিনি ডিপলি অ্যাটাচ ছিলেন এবং এইভাবে একটা লাভ ট্রায়াঙ্গেল আমরা দেখতে পাই এই নোভেলের মধ্যে। এবং পরবর্তীকালে অ্যাস এবং লামোটিস যে অ্যাফেয়ার, এই অ্যাফেয়ার একটা বাচ্চা সন্তানের জন্ম দিয়েছিল এবং এই যে ঘটনাটা অ্যাস এবং লামোটি তারা এই সারা পৃথিবীর কাছে লুকিয়ে দেয় এবং লামোটি তিনি সন্তান জন্ম দিলেন এবং এই সন্তানকে অন্যের অধীনে রেখে তিনি চলে আসলেন এবং অ্যাস তার যে এই যে সন্তান হয়েছে এটা সে জানেই না একদম এবং অ্যাস এবং তার যে ওয়াইফ রয়েছে এলেন তারা তাদের জীবন চালাতে থাকে, কিন্তু এলেন সিক্রেটলিভাবে জানতে পারে হাজবেন্ডের এই গোপনীয়তা সম্পর্কে এবং যার জন্য তিনি পরবর্তীকালে অনেক কষ্ট পান। এবার আমাদের পয়েন্টে আসা যাক, 3rd নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে ক্লাইমেটিক ডিসকভারিজ। তো এখানে আমরা যেটা দেখতে পাবো যে এখানে রোল্যান্ড এবং মড তারা এই কবিদের যে হিডেন রিলেশনশিপ সেটা সম্পর্কে জানতে পেরেছিলেন। তারা লক অফ হেয়ার সম্পর্কে জানতে পারে এবং একটা লুকোনো ডায়েরির সম্পর্কেও তারা জানতে পারে এবং তাদের ইনভেস্টিগেশন এতটাই উচ্চ পর্যায়ে চলে গিয়েছিল যে অ্যাসের যে গ্রেভ রয়েছে সেই গ্রেভ থেকে তারা একটা বক্স পায় যেটার মধ্যে অনেক লেটার্স রয়েছে, আরও অনেক মেমেন্টোস রয়েছে এবং এইভাবে কনফার্ম করে দ্যাট অ্যাস এবং লামোটিস যে অ্যাফেয়ার এটা অ্যাকচুয়ালি সত্যি এবং এইভাবে মড জানতে পারে যে সে হচ্ছে অ্যাস এবং লামোটিসের বংশধর এবং এই রিভিলেশন তাকে সহায়তা করেছিল তার নিজের আইডেন্টিটি এবং তার ফ্যামিলি হিস্ট্রি সম্পর্কে। এবং লাস্ট আমাদের যে পয়েন্ট সেটা হচ্ছে থিমস অ্যান্ড কনক্লুশন। এই যে নোভেলটার মধ্যে দিয়ে এই যে কনসেপ্টটা রয়েছে পসেশন, এটার অনেকগুলো থিম রয়েছে। এখানে থিমের মধ্যে রয়েছে দ্য পজিটিভনেস নেচার অফ লাভ এবং দ্য পজিটিভনেস অফ স্কলার্স ওভার দেয়ার সাবজেক্টস এবং দ্য স্ট্রাগল টু রিকনসাইল ওয়ান্স আইডেন্টিটি, যে কারো একটা নিজের আইডেন্টিটি জানার জন্য যে একটা স্ট্রাগল হয় সেই স্ট্রাগলের কথা আমাদের সামনে তুলে ধরা হয় এবং উইথ কিসের আইডেন্টিটির সাথে হিস্টোরিক্যাল অ্যান্ড পার্সোনাল লেজেসিস, যে প্রত্যেক মানুষের একটা হিস্ট্রি বা পার্সোনাল লেজেসিস যে আছে সেগুলো সম্পর্কে জানতে আমাদের সহায়তা করে। এবং
ভার্ট আমাদেরকে দেখাচ্ছেন যে ভিক্টোরিয়ান এরার যে রেস্ট্রিকটিভ যে সোসাইটাল নর্মসগুলো ছিল সেইগুলো সাথে আমাদের মডার্ন এজের যে কমপ্লেক্সিটিস বা ফ্রিডম যে রুলসগুলো ছিল সেগুলোর মধ্যে তিনি পার্থক্য করে দেখাচ্ছেন এই নোভেলের মধ্যে। এবং এই নোভেলের সবথেকে প্রধান বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে এই রোল্যান্ড এবং মড তারা অ্যাস এবং লামোটির যে সিক্রেট লাভ সেই সিক্রেট লাভের মধ্য দিয়ে তারা জানতে পারে যে সত্যিকারের ভালোবাসা হওয়া সম্ভব। এই নোভেলের মধ্য দিয়ে প্রতিটা লাভার্সের মনের মধ্যে এক প্রকার একটা ইচ্ছে বা হোপকে জাগিয়ে তোলা সম্ভব হয়েছে। এবং এই যে নোভেল পসেশন আর রোম্যান্স, এই নোভেলের মধ্য দিয়ে অ্যাকচুয়ালি আমাদের দেখানো হয় যে আর্ট, হিস্ট্রি এবং লাভ কিভাবে আমাদের জীবনকে সেভ করছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, এএস ভার্টের লেখা পসেশন আ রোম্যান্স। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর যদি তোমাদের কোথাও কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না যেন।